অতীতে কিন্তু কোনো তরুণরা এইভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হয় না, হলো পরে হয়েছে তারা। এত তাড়াতাড়ি রাতারাতি একটি দল গঠন করে দলটাকে দাঁড়া করাবে, এটা ইম্পসিবল। এই জামাত সম্পর্কে তো বাংলাদেশের মানুষ জানে। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আছি। কোনোদিন ভাবিও নাই যে তারা তলে তলে জামাতের সাথে যোগসাজশ করেছে। তারা ভোটারদের কতটুখানি মন জয় করতে পারবে, এটা কিন্তু দেখার বিষয়। তো আজকে তারা যে রাজাকার আলবদর আল শামসের দলে যোগ দিল, তাহলে তাদের অতীতের যে স্লোগানগুলো আমার তো মনে হয় তারা সেটা ধারণ করে। এটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, আমরা যেটাকে বলি শিশু কিশোর সংগঠন, খেলাঘরের সংগঠন। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন গণফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, নির্বাচন ঘিরে জামায়াতের সঙ্গে সম্প্রতি জোটবদ্ধ হয়েছে এনসিপি। এর কারণে দলে দলে পদত্যাগ করছেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা জানিয়েছেন যে এই দলটির সিদ্ধান্ত রাজনৈতিক জোট সমঝোতার দলটির মূল আদর্শ লক্ষ্য থেকে সরে যাচ্ছে। বিশেষ করে জামায়াত ইসলামীর মতো সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা নিয়ে গভীর আপত্তি জানিয়েছেন তারা। এই বিষয়টি নিয়ে এবং সাম্প্রতিক রাজনৈতিক নানা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে নির্বাচন ঘিরে রাজনীতির মেরুকরণ। শুরুতেই সুব্রতদা, আপনার কাছে একটু আসতে চাই। সম্প্রতি জামাতের সাথে যে নির্বাচনী জোট করেছে এনসিপি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই এনসিপি জামাতের সঙ্গে হঠাৎ করে এনসিপি জোটবদ্ধ হলো কি কারণে? এটার সমীকরণটা কি হতে পারে? নানান স্তরের, মানে এখানকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা পদত্যাগ করেছেন, সে বিষয়টা আমি আপনার কাছ থেকে জানবো। তার আগে একটু আপনার দৃষ্টিতে জানতে চাই যে এই নির্বাচনী জোটে আসলে কার লাভ কার ক্ষতি হতে পারে। না, আমরা তো বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, তাতে বিভিন্ন সময় বিশেষ করে আন্দোলনের সময় জোট হয়, যেটা আমরা 17 বছর বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম। তার আগেও ধরেন 80-র দশকে 15 দল, 7 দল, 5 দল, তাই না? এগুলো অতীত অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু যখন একটা নির্বাচন হয়, একেবারে শেষ মুহূর্তে আসা বিভিন্ন দলের মধ্যে যে একটা সমীকরণ হয়, সেটা আমার কাছে অরাজনৈতিক সুলভ তাদের কার্যক্রম মনে হয়েছে। বিশেষ করে এবার যেটা হলো শেষ মুহূর্তে এসে, আমরা জানি যে একটা ইসলামিক পছন্দের দলগুলো বা ইসলামিক দলগুলো একটা জোট করেছে 8 দল। তো এটা এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, কয়েক মাস ধরে এটা চলতেছে। হঠাৎ করে এখানে এনসিপি এবং এলডিপি এসে যখন যোগদান করলো, মনে হলে তো যে একটা ডাল মে কুচ কালা হে। বিশেষ করে এনসিপি সম্পর্কে অনেকে অনেক উচ্চ আশা পোষণ করেছিল বা তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। এই যুবক তরুণ, তারা একটা আন্দোলন সংগ্রামে এত বড় আত্মত্যাগ দিয়ে করেছে, এবং শেষ পর্যন্ত একটা ফ্যাসিস্ট সরকারের পতন হলো, সকলে মিলে আমরা করলাম, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তো সেখানে যাদেরকে আমরা জুলাই যোদ্ধা বলি, আমরা প্রথমে একটা নেতিবাচক কথা বলেছিলাম যে তাদের এখনই একটা দল করা বা দলের সাথে সম্পৃক্ত হওয়া সঠিক না। কারণ আমাদেরকে এই জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন বা যে আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র তৈরি করা বা রাষ্ট্র সংস্কার, এই বিষয়গুলোতে তাদের মনোযোগী হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা, তিনি যে কোনোভাবেই হোক এদেরকে রাজনীতির মাঠে নিয়ে আসছেন বা উৎসাহিত করেছেন। এমনকি তিনি বলেছেন যে তাদের একটা রাজনৈতিক দল থাকা প্রয়োজন, এইসব কথা তিনি বলেছেন। তখন আমরা বলেছিলাম যে এটা তো যা করা হচ্ছে, এটা তো অতীতে যে আন্দোলন সংগ্রামগুলো বাংলাদেশের তরুণ সমাজ অংশগ্রহণ করেছিল, 52, 62, 69 আমরা ছিলাম, তারপর মহান মুক্তিযুদ্ধ 71, 90, সর্বোপরি যেটা হলো, অতীতে কিন্তু কোনো তরুণরা এইভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হয় না, হলো পরে হয়েছে তারা।
রাজনীতির মাঠে হয়তো তারা অনেক একটু জানতে চাই যে কিন্তু এই জোটের কারণে তো দলটির যারা সিনিয়র নেতাকর্মী ছিলেন, আমি যদি কয়েকজনের নাম ধরে বলি, যেমন তাসনিম যারা, যিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন এই দলে, তারপরে ছিলেন নুসরাত তাবস্সুম, তাজনোবা জেবিন, সামান্তা শারমিনের মতো গুরুত্বপূর্ণ নেত্রী, তারপর মাওলানা ভাসানীর নাতি যাকে আমরা বলি আজাদ খান ভাসানী সহ আরও অনেকেই। তারা বলছে যে এই দলের সাথে জামাতের সাথে যেই জোটবদ্ধ হয়েছে, এই জোটবদ্ধ হওয়ার কারণে এনসিপিকে দাম চুকাতে হবে বা এর জন্য না, মূল্য দিতে, কড়া মূল্য দিতে এগুলো হবে, আমরা এমন কিছু আশঙ্কা মন্তব্য তো করেছেন। প্রথম থেকেই করেছি। এমনি এত- ধরো এনসিপি যদি এককভাবেও থাকতো তবুও আমরা বলতাম বা আমি বলতাম এটার কোনো ভবিষ্যৎ নাই, কারণ তাদের যে কী কর্মসূচি, কী ঘোষণা, এটা এখন আমরা জানি না। আমরা আশা করেছিলাম যে জুলাই সনদে তাদের একটা মুখ্য ভূমিকা থাকবে। আপনি জানেন যে তারা কিন্তু সই করে নাই, স্বাক্ষর করে নাই, আমরা তো করেছি, তো তারা করে নাই। তার মানে কি, তারা কি এটা ওন করে না? আবার এই গণভোট নিয়ে একটা মাতোয়ারা হয়ে গেল, হ্যাঁ, গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে, সংবিধান ছুড়ে ফেল, কত কথাই তো তারা বলেছিল। এখন শেষ পর্যন্ত আইসা তারা কোথায় গিয়ে কোলে উঠে গেল, জামাতের কোলে উঠা। এটা তো জনগণ কেন, এই জামাত সম্পর্কে তো বাংলাদেশের মানুষ জানে, তাদের অতীত ভূমিকা, 47-এর ভূমিকা, 71-এর ভূমিকা, এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে তারা তো অনেক কি বলে ফলে ফেলে উঠেছে। এবং আজকে তারা দেখছি যে সমস্ত বক্তব্য দিচ্ছে, এমনও বলেছে যে যেটা 71-এ তারা করতে পারে নাই, আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেই ঘটনাগুলো তারা ঘটাবে। অর্থাৎ প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ মনোভাব তাদের মধ্যে আমরা দেখতেছি। এবং অনেক নেতা এসব কথা বলা শুরু করেছে। আরে ভাই, এনসিপি তোমাদের একটা আচরণগুলো তো একেবারে শিশু সুলভ। তোমরা এককভাবে নির্বাচন করতে, তাও তো একটা বুঝতাম। এবং তোমরা একটা কলি নিয়েছো, শাপলা কলি। আমরা মনে করেছিলাম যে তোমাদের মাধ্যমে এই শাপলা কলিটা একদিন ফুটবে, জনগণ তোমাদের এদিকে একটু আকৃষ্ট হবে। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এতগুলো তরুণ সমাজ তোমাদের দলের সাথে সম্পৃক্ত হলো। আমরা আশা করেছিলাম, তুমি কি প্রয়োজন ছিল, মানে কলি কি ফুটতে পারবে? না না, তারা তো বলেছিল যে পাটোয়ারি, হ্যাঁ, তারা নাকি কি 250 সিট পাবে, বিএনপি 50টা সিটও পাবে না, এই পাটোয়ারি বলেছিল। তো যেটা তাদের বোধ পাটোয়ারি কিন্তু আরো একটি মন্তব্য করেছেন, আমি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকার বিনিময়ে পতাকা বিক্রি করে একটি সিটের বিনিময়ে পতাকা বিক্রি করো না, এমন একটি মন্তব্য কিন্তু করেছেন। তারপরেও সেই আবার অনেকে বলছেন যে দলটির স্বয়ং আহ্বায়ক যিনি আছেন নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে জামায়াতে ইসলামের পিয়ার পদ্ধতির আন্দোলন এটি প্রতারণা ছাড়া রাজনৈতিক প্রতারণা বলেছেন। হ্যাঁ, এগুলো তো আমরা জানি। এই জন্য তো আমরা কোনোদিন ভাবিও নাই যে তারা তলে তলে জামাতের সাথে যোগসাজশ করেছে। আমি তো মনে করবো এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে তারা ছিল। এই যে আমরা, তারা বলেছিল তুমি কে আমি কে রাজাকার, তাই না বলছিল, তখন আমরা মনে করেছিলাম যে বিদ্রুপাত্মক স্লোগান, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারা এটা নেমেছিল। কিন্তু আজকে তারা যে রাজাকার, আলবদর, আল শামসের দলে যোগ দিল, তাহলে তাদের অতীতের যে স্লোগানগুলো, আমার তো মনে হয় তারা সেটা ধারণ করে। জাতির সাথে তো তারা এটা বেইমানি করতেছে, করে ফেলেছে। 30টা আসনের জন্য সেখানে গিয়ে তারা উঠেছে। এবং এলডিপি অলি আহমদের মতো একটা বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, তিনিও কালকে গিয়ে দেখলাম আসন ভাগাভাগিতে অংশগ্রহণ করেছে। খুব ভালো, দেশটাকে একটা অন্ধকারের পথে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এবং তারা এখন একটা মনে হচ্ছে যেন একটা মূল শক্তি দাঁড়াবে এই ধরনের কথাবার্তা। আমার মনে হয় যে জনগণ জামাত সম্পর্কে জানে, এবং তাদের অতীত কার্যকলাপের কারণে জনগণের ভোটের বাজারে, হ্যাঁ, খুব বেশি তারা সফল হতে পারবে না। আমি মনে করি যে তারা যতই লম্পজম্প করুক, হ্যাঁ, শেষ বিচারে দেখা যাবে জামাত জনগণ থেকে অনেক দূরে সরে যাবে। একটু জানতে চাই যে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই এনসিপির যিনি একজন সিনিয়র নেতা আছে সারওয়ার তোষা, তিনি বলেছেন যে জামাত ইসলামী দল নয়, একটি জঙ্গি সংগঠন। আপনিও কিছুক্ষণ আগে বলছেন যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যে মানে ভাষণটি তারা দিয়েছিলেন বা যে স্লোগানটি তারা দিয়েছিলেন অভ্যুত্থানের সময়, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে এই অভ্যুত্থানের স্লোগানটি আপনারা মনে করেছিলেন যে এটা একটি প্রতিবাদ স্বরূপ স্লোগান ছিল, কিন্তু সেটিতে যে তারা ধারণ করছে
সেটা আপনারা বুঝতে পারেননি তখন। না না, এখন তাদের কর্মকাণ্ডে সেটা বুঝলাম। হ্যাঁ, আপনি সেটা বলছিলেন এতক্ষণ। আবার সারওয়ার তুষার বলছে জামাত ইসলামী একটি দল নয়, এটা জঙ্গি সংগঠন। এত কিছু, এত বিতর্কিত মন্তব্য থাকার কারণেও এবং সেখানকার যে সিনিয়র নেতারা পদত্যাগ করছেন, সব কিছু থাকার পরেও কেন এনসিপি এখনো কেন অনড় অবস্থানে না, আমি তো রয়েছে? বললাম যে জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন, তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা অঙ্কুরে বিনাশ করলো এই নির্বাচন কেন্দ্রিক 30টা আসনের জন্য। আমি জানি না এই 30টা আসনে কয়টা তারা পেতে পারে। আমার তো মনে হয় 2-1টা পাওয়াও কঠিন হয়ে যাবে তাদের জন্য। তো যাই হোক, তাদের রাজনীতি তারা করুক, আমি যেহেতু ভিন্ন দল করি, কিন্তু আমি রাজনৈতিকভাবে সমালোচনা করতে পারি, একজন নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমি সেটুকুন করলাম। এটা হচ্ছে আমি শুরুতেই সেদিন বলেছিলাম যে এটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, আমরা যেটাকে বলি শিশু কিশোর সংগঠন, খেলাঘরের সংগঠন। আজকে যা কর্মকাণ্ড করতেছে এর চেয়ে আর বেশি কিছু বলার কিছু নাই। তবে আমাদের তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটাকে তারা নস্যাৎ করার একটা অশুভ পদক্ষেপ তারা গ্রহণ করলো। আমি আসবো আপনার কাছে এই বিষয়টি নিয়ে আরও একবার। জনাব রফিক শিকদার, একটু আসতে চাই। আমরা দেখেছি যে এলডিপির কর্নেল অলি আহমেদ, তিনিও কিন্তু জামাতের সাথে জোটবদ্ধ হয়েছেন। এর আগে কিন্তু বিএনপি জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে কিন্তু কর্নেল অলি আহমেদ সরে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। এখন শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বীর মুক্তিযোদ্ধা হয়েও তিনি একটি বিতর্কিত রাজনীতিতে যারা বিতর্কিত সংগঠন বলে সবাই যাকে চেনে, সেই জামাত ইসলামের সাথে এলডিপির মতো একজন দল জোটবদ্ধ হলো। বিএনপি এটা কিভাবে দেখবে, আপনি কিভাবে দেখবেন এই বিষয়টা? আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এবং সুব্রতদাকে ধন্যবাদ জানাই, একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে। এবং একই সাথে একই সময়ে আমি কালের কণ্ঠে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। এবং আপনি জানেন, আপনার কথার উত্তরের আগে আমি একটু কথা বলে দিচ্ছি। সেটি হলো যে আমরা যেখানে বসে আছি স্টুডিওতে বসুন্ধরার কালের কণ্ঠে, এখান থেকে একদম খুবই অদূরে 300 ফিট যাকে আমরা বলি, সেই ঐতিহাসিক 300 ফিট প্রতিষ্ঠা হলো আবারও নতুন করে 2025 সালের 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাগমনে। এই 17 বছর পরেই সেখানে একটি নতুন একটি মাইলফলক তৈরি হলো, দেশ এবং জনগণকে একটা বার্তা দিল। এবং সেই বার্তাটি হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, ঐক্যবদ্ধভাবে সকল জাতিকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার। এবং তিনি সেখানে বললেন যে আপনার আমেরিকান সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন বাপিস্ট মিনিস্টার মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি বলেছিলেন একসময়, স্পিচ ছিল ওনার, আই হ্যাভ এ ড্রিম। আমাদের এই প্রজন্মের আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, বাংলাদেশের মানুষকে ঘিরে আই হ্যাভ এ প্ল্যান। তিনি ওনার যে স্বপ্ন, ওনার যে চিন্তা চেতনা, সেটাকে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাব। এখন আসি আপনার এই কথার জবাবে। সেটি হচ্ছে যে আমরা প্রায় বলি যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, কিন্তু রাজনীতিতে শেষ বলতে কথা নেই সেটি সত্য, কিন্তু রাজনীতিতে গণতন্ত্র বলেও একটা কথা আছে, সেটাও সত্য। কিন্তু সব গণতন্ত্র কি সব রাজনীতিতে যায় কি না, সেটা একটা প্রশ্ন আজকে। যেমনি মুক্তিযুদ্ধের চেতনায় যারা ভাসিত এবং মুক্তিযুদ্ধ যারা করেছেন এবং যাদের নামের সাথে বীর বিক্রম, বীর উত্তম এরকমও খেতাব আছে, বা বীর বিক্রম, বীর উত্তম খেতাব নাই থাকলো যারা মুক্তিযুদ্ধে, তারাও যখন আবার দেখি আজকের এই স্বাধীন বাংলাদেশে যে যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, এবং তারা আজ পর্যন্ত বড় পরিসরে সে কারণে ক্ষমা চেয়েছে বলে আমার জানা নেই। না, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। সেভাবে একেবারে কোনো ফোরামে, ছোটোখাটো বৈঠকে, কিন্তু একেবারে সাংবাদিক সম্মেলন করে, দলীয় ফোরাম করে, দলের সকল স্তরের পক্ষ থেকে সেরকম মিটিং করে ক্ষমা চেয়েছে বলে আমি জানি না, আমার জানা নেই। যাই হোক, এবং যদি ক্ষমাও চেয়েও থাকে, তারপরেও তাদেরই অনেক নেতাদেরকে আমরা শুনি প্রায় যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসেবে এবং পাকিস্তানের পক্ষে প্রায় কথা বলে থাকে, কিংবা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য প্রায়ই কথা বলে থাকে, সেটাও কিন্তু আমরা দেখি। এখন আমার কথাটা হলো যে
হ্যাঁ, এটা একটা গণতন্ত্রের বিউটি যে রাজনীতিতে আন্দোলনে কিংবা নির্বাচনে একটা দল আরেকটা দলে, একটা দলের নেতা আরেকটা দলে তার দল থেকে যেতে পারে। যদি আজকে নির্বাচন কমিশনের আরপি অনুযায়ী এক দল আরেক দলে গিয়ে তার দল বিলুপ্ত না করে তার ওই প্রতীক ছাড়া নির্বাচন করতে পারছে না, সেটিও সত্য। কিন্তু দল বিলুপ্ত করে কিংবা বিলুপ্ত না করে জোট করে, এবং সেটা একটা গণতন্ত্রের একটা বিউটি। কিন্তু আমার একটা হলো যে আপনি যে প্রশ্ন করলেন যে এটা যায় কিনা, তার কর্নেল আহমেদ সাহেবের যে দলের যে আদর্শ ঐতিহ্য, মানে তিনি কি আদর্শ থেকে সেটার সাথে সরে দাঁড়িয়েছেন কিনা? সেটার সাথে যায় কিনা। এখন আমার কথাটা হলো যে আমরা রাজনীতি করি আদর্শের জন্য, জনগণের জন্য, কল্যাণের জন্য। শুধুই কি নির্বাচন করার জন্য, নির্বাচিত হওয়ার জন্য বা পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য? যদি এটা হয় তাহলে ভিন্ন কথা। যেমনি আপনি ধরেন যে এই যে এনসিপি কথাগুলো আসলো, এনসিপি একটি অতি নবীন একটি সংগঠন। কতিপয় তরুণ যুবক প্রতিবাদী, রাজপথের ঝাঁঝালো স্লোগান দেওয়া তরুণ যুবক, তাদেরকে আমরা স্নেহ করি, ভালোবাসি, এরা আমাদের দেশের সূর্য সন্তান, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা একটা পর্যায়ে এসে তারা যে সংগঠনটি করলো, সংগঠন করা তাদের রাইট আছে। আমরা ভেবেছিলাম যে তারা রাজনৈতিক দল করে ধীরে ধীরে এগিয়ে যাবে, সমগ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করবে, সাধারণ মানুষের কাছে যাবে। তাদের সংগঠন যে আপনার যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে চেতনা ছিল, চিন্তা ছিল, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা করা, তারপরে আপনার এই গণমানুষের উপর নির্ভর আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ ও বৈষম্য বিরোধী আপনার যারা রাজনীতির স্বপ্ন, সেখান থেকে তারা এগিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম যে তারাও পরিশেষে অঙ্কুরেই তারা সেখান থেকে বেরিয়ে এসে শুধুমাত্র পার্লামেন্টে যাওয়ার জন্য তারা তাদের যে চিন্তা চেতনা আদর্শ জলাঞ্জলি দিয়ে তারাও জামাতের সাথে জোট বেঁধেছিল। এটা গণতন্ত্রের অন্তরায় নয়, এটা একটা গণতন্ত্রের বিউটি। বাট এটা যায় কি না একটা সংগঠন তার একটা সংগঠন, সেটা হলো কথা। তারপর গিয়েছে। আবার যদি আপনি আমাদেরকে বলেন যে আমাদের বিএনপির সাথে কারা কারা জোট করেছে, অনেকে জোট করেছে, রাজনৈতিক জোট করেছে, তাদের সাথে আমাদের নির্বাচনী জোট ছিল না। কিন্তু যখন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, ওই প্রেক্ষাপটে তারা আমাদের সাথে নির্বাচনেও আসছে, এবং কেউ কেউ তাদের দল বিলুপ্ত করে রাতারাতি বিএনপি এবং ধানের শীষ নিয়েছে। সেটিও মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হয়েছে যে একেবারেই রাতারাতি একটা পার্টি চেঞ্জ করে একটা পার্টিতে এসে কি নমিনেশন পাওয়া যায় বা দলের নেতা হওয়া যায় কি না, সেরকম প্রশ্ন আসছে। তখন এরকম যেমন ধরেন এই আমার ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরে, সেখানে আমাদের জোটের একজন প্রার্থীকে নমিনেশন দিয়েছে। জোট বিষয়ে আমি আপনার কাছে আসবো আরও একবার। আমি সুব্রত দা একটু আসতে চাই আপনার কাছে যে জামাত এবং এনসিপি যে জোটবদ্ধ হয়েছে নির্বাচন ঘিরে, এটা নির্বাচনী জোট বলছেন অনেকে। এনসিপির কাছে সেই আদর্শিক যে জায়গাটা ছিল, যে অঙ্গীকার জায়গাটা ছিল, সেই জায়গাটা থেকে এনসিপির কাছ থেকে এখন আদর্শের কোনো কিছু আশা করা যায় না? তাদের তো অপমৃত্যু হয়েছে আমি মনে করি। শুধু অপমৃত্যু তাদের হয় নাই, আমাদের জুলাই অভ্যুত্থানের যে আদর্শিক জায়গাটা, সেটাকেও তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা এখন কোন মুখে কথা বলবে? এখন বলে যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য হা ভোটের পক্ষে কাজ করব। আমরা কি না ভোটের পক্ষে কাজ করব? এসব কথা কেন বলে? তাহলে আমরা কেন দিনের পর দিন আলোচনায় গেলাম এবং এত সংস্কার পক্ষে আমরা ঐক্যমত পোষণ করলাম? বিএনপি তো 3 বছর আগে থেকে সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছে 31 দফা। এটাও তো আমাদের জন্য নতুন কিছু না। তারপরে তো আমরা সকলে মিলে ঐক্যমত কমিশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছে। তারাও ছিল, কিন্তু তারা তো সব কিছুর সাথে আমার তো মনে হয় যে প্রতারণা করেছে। তারা যেসব উচ্চবাচ্য করেছিল, সেখান থেকে তাদের তো অধপতন হয়েছে, এবং এখনও বলেই যাচ্ছে তারা এই জোটের পক্ষে। তারা নানানভাবে যুক্তি, অযুক্তি, কুযুক্তি এগুলো তুলে ধরছে, কিন্তু নিজের দলের মধ্যে দেখেন কী অবস্থা। কতগুলো, বিশেষ করে মেয়েরা তো তারা সাংঘাতিকভাবে ক্ষিপ্ত হয়ে গেছে তাদের এই আচরণে। একের পর এক তারা বিদায় নিচ্ছে। আরও আপনি বলতেন আরও অনেকে বিদায়। হ্যাঁ, এর কারণে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে জামাতের সাথে তাদের আদর্শের ঐক্য হয়নি, বরং নির্বাচনী সমঝোতা হয়েছে। যদি আদর্শের ঐক্য না হয়, তাহলে সাধারণ মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবে তারা? না, এখন তো ওরা করবে দাঁড়িয়ে পাল্লা নিয়ে। তারা তো জামাতে ইসলামের ভোটগুলো পাওয়ার জন্যই ওখানে গেছে, তো সেটাও পাবে কিনা আমার তো সন্দেহ হয়। মানুষ তো অনেক আশা করে। এখন জামাতে ইসলামী যেভাবে কর্মকাণ্ড করে, তাতে যে তাদেরকে
একেবারে দাঁড়িপাল্লার মতো শাপলাগুলিতে ভোট দিয়ে দেবে, সেটাও তো আমি মনে করি না। তো যাই হোক, এইসব বড় ধরনের একটা ভুল তারা করেছে এবং এটা আমাদের রাজনৈতিক অঙ্গনে আমি মনে করব এটা একটা কালো অধ্যায়। হ্যাঁ, বিশেষ করে এই ছেলেগুলো আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম যে তারা রাজনৈতিক মাঠে কাজ করতে পারবে অনেক দিন ধরে। মানে তারা দেশের আদর্শের নেতৃত্ব- জায়গা থেকে সরে দাঁড়িয়েছে বা সরে শুধু গেছে। সরে দাঁড়ায় নাই, সরকারও তো আশা করেছিল তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা রেখে কিন্তু কাজ করা। সরকারের একজন আরে সাবেক শুনেন, উপদেষ্টা মাহফুজ বিএনপি আলম তিনি জামাতের বলেছেন যে- পরে তো এনসিপির একটা সরকারের কাছে ইয়ে ছিল, তাই না? গ্রহণযোগ্যতা ছিল। গ্রহণযোগ্যতা হোক যাই হোক, আমরা প্রথমে তো সরকারি দলেই তাদেরকে কিংস পার্টি বলতাম। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা তো, আমার তো মনে হয় যে সরকারের যারা প্রধান উপদেষ্টা সহ যারা আশা করেছিল যে তারা একটা মুখ্য ভূমিকা পালন করবে, তো ওনারও তো আতে ঘা লাগবে যে এই ধরনের কাজ করবে, এটা তো নিশ্চয়ই উনিও পছন্দ করবেন। যে সুব্রত চৌধুরী, আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনি যেটা বলছেন যে আদর্শের জুলাইয়ের যে আদর্শ ছিল সেই জায়গা থেকে তারা সরে দাঁড়িয়েছে বা সরে গেছে। জুলাইয়ের যে গুরুত্বপূর্ণ একজন স্টেক হোল্ডার মাহফুজ আলম সরকারের যিনি সাবেক উপদেষ্টা, তিনি বলেছেন যে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। এই এনসিপি বলেছে, মানে গতকাল থেকে যে এনসিপি শুরু হয়েছে, আগে তো ওইভাবে মুখ খুলে নাই, কালকেই উনি বলেছে আমি এই এনসিপির সাথে থাকতে রাজি না বা আমি নাই, এই কথাটা উনি মানে পরিষ্কার যারা বলেছেন। এমন আচ্ছা দেখেন, মন্তব্য এই করছেন- মাহফুজ আলমকে নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছিলাম, অনেকেই সন্দেহ করেছিলাম সে কাকে রিপ্রেজেন্ট করে, সে কোত্থেকে আসছে, তার ব্যাকগ্রাউন্ড কী। কিন্তু আজকে তো দেখা গেল মুখোশ পরে যারা ছিল তাদের চেহারাটা উন্মোচিত হলো, আর সে তাকে নিয়ে আমরা যারা ভুল ভ্রান্তি করেছিলাম, সে যাই হোক কালকের কথাই মনে হলো যে না, আমরা যেটা সন্দেহ করেছিলাম সে জায়গায় নাই। তা এখন এই দেশের মধ্যে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা তো মনে করি একটা জঙ্গিবাদের উত্থান আমরা দেখতেছি। হ্যাঁ, এবং একটা অপশক্তি, আপনারা জানেন যে মিডিয়াগুলো কারা পুড়িয়ে দিয়েছে, ছায়ানট ওদেশির উপর কারা হামলা করলো, হাদিকে কারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত হলো, এগুলো তো আমাদের জানা দরকার, স্পষ্ট করা দরকার। এবং এদের আমরা রাজনৈতিক পরিচয় জানতে চাই, এরা কারা। সরকার এখানে মুখ খুলে না কেন? আমরা তো মনে করি সরকারের মধ্যে কেউ কেউ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এখন জামাতে ইসলামী ক্ষমতার অংশীদার হবার জন্য দীর্ঘদিন ধরে কিভাবে কর্মকাণ্ড করেছে আমরা জানি, সব জায়গায় তারা আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, হ্যাঁ, কোথায় নাই, জি, বিচার বিভাগও আছে, তারা, বুঝছেন না? এখন এই ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য নির্বাচনও তারা চায় নাই। কেন ফেব্রুয়ারির 12-তে নির্বাচন হবে এটা নিয়ে তারা অনেক গোসা। হ্যাঁ, যে তারেক রহমানের সাথে বৈঠক করে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন সুনির্দিষ্টভাবে বলেছেন। যে জামাতের সঙ্গে এনসিপি যোগ হওয়ার মানে জোটবদ্ধ হওয়ার কারণে যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্ক কি এনসিপি হজম করতে পারবেন? কেননা তাজনোবা জেবিন কিন্তু বলেছেন যে তিনি এটি হজম করতে পারবেন না, এই কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, উনি তো হজম করে মৃত্যুর পথে যেতে পারেন, এরকম কি একটা বলেছে। যাই হোক, তো আমার মনে হয় সারা দেশে একটা অহেতুক বিতর্ক তৈরি করে দিল। এবং এটা যে জামাত ইসলামের জন্য ভালো হইলো এমন না, হ্যাঁ, বরঞ্চ এনসিপির এই ইউটার্ন নিয়ে যে তাদের সাথে গেল, তাতে জামাত ইসলামের অনেক ক্ষতি হবে। হ্যাঁ, যারা এখন জামাতের ঘাড়ে ভোট দিচ্ছে, আমার মনে হয় তাদেরও কোনো লাভ হবে না, জামাতেরও লাভ হবে না। আমি মনে করি এখন পুরা শক্তিটাই একটা অশুভ শক্তি হিসাবে জনগণের সামনে প্রতিভাত হবে। হ্যাঁ, জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরও একবার। জনাব রফিক শিকদার, একটু আসতে চাই আপনার কাছে যে নির্বাচনের ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন, বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচন ঘিরে বিএনপির পক্ষ থেকে অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে যারা ত্যাগী নেতাকর্মী ছিলেন দীর্ঘ 16 বছর, যারা কথা বলে রক্তচক্ষু উপেক্ষা করে কথা বলে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, তারা অনেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এদের অনেকে আবার বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তারেক রহমান সম্প্রতি দেশে ফিরেছেন, যে দূরত্ব ছিল সেই দূরত্ব ঘুচে গেছে। লং ডিস্টেন্স বলে একটা কথা ছিল, লং ডিস্টেন্স এখন সেটি নেই। এই বিদ্রোহী প্রার্থী যারা হচ্ছেন তারা কি তারেক রহমানের কাছে যে বলেছেন অথবা বলতে পারবেন কিনা, বা তাদের যে দাবি দাওয়া বা আবদার ছিল সেটি প্রকাশ করতে পারবেন কিনা তারেক রহমানের কাছে? ধন্যবাদ আপনাকে। এখানে তারেক রহমান সাহেব দীর্ঘদিন বাংলাদেশে না থাকার কারণে আমাদের দলের আভ্যন্তরীণ কিছু সমস্যা তো হয়েছে, এটা অস্বীকার করার কোনো জো নেই।
কিন্তু তিনি যে সময়ে এসছেন, এই সময় এসে তো পার্টির মনোনয়নের ক্ষেত্রে বলেন, সিলেকশনের ক্ষেত্রে বলেন, অনেক কাজ এগিয়ে গেছে। 17 বছরের কথা বা 16 বছরের কথা বলছেন, আমি যদি বলি আরও বেশি, 3 দশক 4 দশক ধরে অনেকে এই দলের সাথে লেগে আছে, সংগ্রাম করছে। অনেক ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম, হুলিয়া, মামলা, অনেক কিছু। তো 15 বছর নির্বাচন আওয়ামী লীগের অধীনে হয়েছে, বিএনপি কেউ নির্বাচন করতে পারে নাই, সে কারণে আমাদের প্রার্থীর সংখ্যা আরও বেড়ে গেছে, সেটি সত্য। আবার আমাদের এই দলের সাথে আবার ঐক্য, আমাদের যে জোট যারা আমাদের সাথে রাজনীতি করেছে সেটাও আবার যুক্ত হয়েছে। সব কিছু সমীকরণ মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে। তো আপনি জানেন যে আজকে মানে এই যে আপনার নমিনেশনগুলো তো আপনার হচ্ছে, তাই না? সারা দেশই তো আপনার নমিনেশন জমা দিতেছে, করতেছে, এবং সেটা আজকে কিছু হবে। হ্যাঁ হ্যাঁ। এবং আজকে আপনি জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তিনি সেখানে গেছেন। গতকাল বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশানে তিনি এসেছিলেন, সেখানে সে ওনার মনোনয়নপত্র সব কিছু রেডি করেছেন এবং চূড়ান্ত কিছু নমিনেশনও গতকাল সেখান থেকে হয়েছে। আমরা কেউ কেউ মনে করেছিলাম যে আমার ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারাপুরের যে আমরাও সেখানে বিএনপির বেশ কয়েকজন প্রার্থী ছিলাম, ধারণা করেছিলাম যে চূড়ান্ত পর্যায়ে হয়তো বা দল সিদ্ধান্ত চেঞ্জ করে আমাদেরকে দিতে পারে। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর যে আসনটি, এটি দানশীষের আসন। এখানে হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন জেল খেটেছে, মামলা খেয়েছে, এবং তারা দানশীষে ভোট দিতে পারে, অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, এবং তারা দানশীষে ভোট দিতে চায়, দানশীষ মার্কা চায়, এবং নৌকার যন্ত্রণায় অস্থির। সে কারণে নৌকার বিরুদ্ধে দীর্ঘদিন পরে, নৌকার বিরুদ্ধে বলতে নৌকা তো আজকে অনুপস্থিত, কিন্তু দানশীষের সৈনিকেরা দানশীষকে বুকে ধারণ করতে চায়, তারা দানশীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়। তো সেখানে সকল নেতাকর্মীরা আহত হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই আহত, শকড যে আমরা এত সংগ্রাম কষ্ট করার পরেও আমার নেতাকর্মীদের বেশি কষ্ট, তারা কান্নাকাটি করেছে যে আমাকে নমিনেশনটি দেয়নি। যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে তো আমাদের দল, বৃহৎ রাজনৈতিক দল, দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি আমাদের কষ্ট হলেও আমাদেরকে মানতে হবে, যেহেতু আমরা দল করি, আদর্শিক রাজনীতি করি। এবং আমরা ইতিপূর্বেও তারেক রহমান সাহেবের সাথে একটি বড় মিটিংয়ে আমাদের বিভাগীয় যে প্রার্থীরা আমরা ছিলাম, সব বিভাগ 3টি বিভাগ একসাথে ডেকেছিল। সেদিন আমি বলেছিলাম তারেক রহমান সাহেবকে যে নেতা, তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে, যারা মা মৃত্যুর পর থেকে 6 বার ফিরে আসছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন বৃহত্তর স্বার্থে, দলের স্বার্থে। তখন এমনি একটা পর্যায়ে 52 মিনিটের এই চেয়ারম্যানের তারেক রহমান সাহেবের বক্তব্যের শেষ পর্যায়ে আমি দাঁড়িয়ে সবাইকে আমরা হাত উঠিয়েছিলাম যে আপনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। তো আমার মনে হয় যে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আছি। সকল জাতিকে তিনি ঐক্যবদ্ধ করতে চান, সেটিও আপনি ওনার কথায়, বক্তব্যে সব কিছুতে আপনি বুঝতে পেরেছেন, এবং তিনি দেশটিকে এগিয়ে নিয়ে যেতে চান। সেখানে আমি বিশ্বাস করি যে আজকে যারা দলের সিদ্ধান্ত বা যাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, তার বাইরে যারা মনোনয়ন জমা দিয়েছেন, আমার মনে হয় যে তারা একটা পর্যায়ে মনোনয়ন তো উঠানোরও সময় আছে, প্রত্যাহার করার সময় আছে। তো কেউ ক্ষোভে দিয়েছে, কর্মীদের চাপে দিয়েছে, তো আমি দেই নাই। আমাকে আমার কর্মীরা বলেছিল, আমি আর যাই নাই। আমি যেহেতু দানশীষ আমি সরাসরি পাই নাই, আমাকে দেওয়া হয় নাই, আমি সেখানে আর যাই। আমি আপনার আবেগের বিষয়টি অনেকেই জমা দিয়েছে, তাদেরকে আমি বিদ্রোহী প্রার্থী বলি বা যাই বলি, এটা এইভাবে যদি নাও বলি যে তারা জমা দিয়েছে, হয়তো একটা পর্যায়ে তারা হয়তো প্রত্যাহার করতে পারে। আবার এটাও ঠিক যে কিছু কিছু জায়গাতে দেখা গেল যে আপনার জোটের প্রার্থীদের ভোটের ইয়েটা খুবই দুর্বল, তাদের ভোটে মানে তারা সেভাবে ভোটের ব্যাপারে মাঠটা তৈরি করতে পারে নাই। সেক্ষেত্রে যদি আমাদের বিএনপির যে প্রার্থী বলি, আমরা স্বতন্ত্র প্রার্থী বলি, বিদ্রোহী প্রার্থী বলেন, তারা যদি না করে, তাহলে সিটটা আবার অন্য কারোর কাছে চলে যায় কিনা, অন্য কেউ সেখানে নির্বাচিত হয়ে যায় কিনা। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে সেটাই জানতে চাচ্ছিলাম যে এই যে দল যাকে দেখা যায় যে অনেক সময় জোটের কারণে আসন ছেড়ে দিতে হয়েছে, আপনাদের বিষয়ের আবেগের বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু যাদেরকে সিটগুলো ছেড়ে দেওয়া হয়েছে তারা সেই আসনটি পুনরুদ্ধার বা উদ্ধার করতে পারবেন কিনা? যে এখন তো 10 দলীয় জোট হয়েছে, জামায়াত এনসিপি, সেই জোট বিএনপিকে বেকায়দায় ফেলবে কিনা একটু জানতে চাই আপনার কাছে। না, নির্বাচনটি তো আনডাউটলি একটা চ্যালেঞ্জ নানান কারণেই। তো বেকায়দায় ফেলবে বলতে আমি বলবো যে এখানে তাদেরকে যে কারণে দেওয়া হয়েছে, তাদের যে দল, তারা কেউ তো তাদের দল ছেড়ে দিয়ে একবারে বিএনপিতে আসছে, সেটাও কিন্তু তাদের কিন্তু বিএনপি নেতাকর্মীদের সাথে কিন্তু আগে থেকে সখ্যতা সেভাবে ছিল না।
ভোটারদের সাথে সেরকম সক্ষতা ছিল না। সেখানে ধরেন যে আমাদের বিএনপির ফিক্সড প্রার্থী সেখানে কাজ করতেছিল, একজন হোক, দুজন হোক, তিনজন হোক, যাই হোক। তো সেক্ষেত্রে তারা ভোটারদের কতটুখানি মন জয় করতে পারবে এটা কিন্তু দেখার বিষয়। আর আমি বলবো যে আমাকে যদি আপনি বলেন তার সবচেয়ে ভালো সমাধান তো এখন আর নাই হয়তো বা, সবচেয়ে ভালো ছিল যেটা আমি মনে করি যে রাজনীতি করলে যে শুধু একেবারে নির্বাচনই করতে হইব, এমপি হইতে হবে, এটা ঠিক না। এখন ধরেন এমপি হওয়ার জন্য গিয়ে যদি এমপি না হতে পারে, কেউ কেউ দল অ্যাবলিস্ট করে গেছে, তাহলে তার জায়গাটা কোথায়? আবার আজকে দেখেন যে এক একটা দল এক এক দিকে, যে এনসিপি তারা মাত্র নবীন একটি দল, তারা দল করে সারা বাংলাদেশে ইলেকশন করুক, ইলেকশন না করুক, মনোনয়ন না দিক, সারা বাংলাদেশে তারা নির্বাচনের পক্ষে বা গঠনমূলক বক্তব্য রাখতো তাদের টিম নিয়ে, তাদের দলটা পরিচিত হতো। প্রার্থী 300 দিতে হবে, তারা তো প্যারালাল বিএনপি না, প্যারালাল অন্যান্য সংগঠনের মতো না, মাত্র একটি দল, তরুণ। তো ওদের আমরা ধারণা ছিল, যেটা সুব্রতদা বলছে, যে সেরকম ছেলেদেরটা আমরা মনে করছি তাদের একটা ড্রিম আছে দেশকে নিয়ে। তারা তাদের সংগঠনকে আমি বলবো না, তবে তাদের মধ্যে কিছু মেধাবী ছেলে আছে, তারা হয়তো বা তারা তো বসে থাকবে না, হয়তো তাদের রাজনীতি করার অধিকার আছে। এমন হতে পারে আগামী দিনে তারা বিএনপিও করতে পারে, তাদের কারো কেউ কেউ আবার জামাতও করতে পারে, কেউ কেউ অন্যান্য সংগঠনও করতে পারে, গণফোরামও করতে পারে। সেই জন্য আমি বলবো যে তাদের জন্য যে জায়গা নাই তা না, তাদের সংগঠনটা সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়াটা তাদের জন্য সম্ভব না, এটা চ্যালেঞ্জের ব্যাপার। এবং এটাও সত্য যে আমাদের এই বাংলাদেশে এত তাড়াতাড়ি রাতারাতি একটি দল গঠন করে দলটাকে দাঁড়া করাবে প্যারালাল একটা বড় রাজনৈতিক সংগঠনের সাথে, এটা ইম্পসিবল। এবং ইতিপূর্বে আমরা দেখেছি তো, আরও বড় বড় নেতাদেরকেও দেখেছি, তারা দল গঠন করেছে, কেউ কেউ বিএনপি থেকে সরে গিয়েও আলাদা দল তৈরি করেছে, তারা আবার ঘুরে ফিরে কিন্তু আবার বিএনপির সাথে আসতে হয়েছে, কিংবা কেউ কেউ অন্য রাজনৈতিক দলের সাথে গেছে। রাজনৈতিক দল তো অনেক বিশাল ঘটনা। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের সেই আদর্শের সংগঠন বিএনপি, এটাকে বেগম খালেদা জিয়া ক্যারিসমেটিক লিডারশিপের মধ্য দিয়ে 9 বছর সংগ্রাম করার মধ্যে বিএনপিকে গ্রাম পর্যায়ে পৌঁছেছে। সেটাকে আজকে আবার ফেসিবাদ বিরোধী আন্দোলন করে তারেক রহমান সাহেব 17 বছর সংগ্রাম করে, কখনো কখনো ওয়ার্ড, কখনো কখনো ইউনিয়ন, কখনো কখনো উপজেলা, কখনো জেলা বিভাগ, সামগ্রিক সমাবেশ করে, কালো পতাকা মিছিল, রোড মার্চ, তারপরে আপনার অবস্থান ধর্মঘট, তারপরে আপনার এই শান্তি মিছিল, সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, নানানভাবে বিএনপিকে একটা সমৃদ্ধ জায়গায় নিয়ে গেছে বাংলাদেশে। কাজে এটা হঠাৎ করে যদি কেউ মনে করে যে একটা সংগঠন তৈরি করে সেই সংগঠনের বড় নেতা হয়ে যাবে, রফিক শিকদার, জনাব রফিক শিকদার, আসবো আমি আপনার কাছে। জনাব সুব্রত চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। নৌকা তো এখন অনুপস্থিত, আওয়ামী লীগ নির্বাচন করতে পারছেন, এটা একেবারেই পুরোপুরি নিশ্চয়তা রয়েছেন। তাহলে এই যে নৌকার যে ভোটার রয়েছে, নৌকার যে ভোট রয়েছে, এটি তো একটি উল্লেখযোগ্য শতাংশ হিসেবে বলা যায়। সে ভোট আসলে কাদের ঘরে বা কাদের বাক্সে পড়তে পারে? না, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ করা তো অপরাধ না, কিন্তু আওয়ামী লীগ করে যারা সমাজ বিরোধী কাজ করেছে, জনগণের বিরুদ্ধে কাজ করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, তারা অপরাধী, তাদের মামলা হোক, তাদের বিচার হোক। কিন্তু নিরপরাধ ব্যাপক জনগোষ্ঠী যারা নৌকার বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তারা তো আছেই। এবং আমিও মনে করি নিরীহ নিরপরাধ আওয়ামী লীগ এর বিরুদ্ধে রাষ্ট্র যেন কোনো ধরনের অগ্রহণযোগ্য পদক্ষেপ না নেয়। কারণ আমরা গত 17 বছর এইগুলোই বলেছি, আওয়ামী লীগে প্রশাসনকে ব্যবহার করে, আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি বিচার বিভাগকে ব্যবহার করে যে ধরনের রাষ্ট্র তৈরি করেছিল, একনায়কতন্ত্রের চরম শিখরে নিয়ে গেছিল শেখ হাসিনা, আমরা সেখান থেকে মুক্ত হয়েছি। আমিও মনে করি আওয়ামী লীগকে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে যে দেওয়া হয় নাই, এটা সঠিক কাজ হয়েছে। কারণ মানুষের ক্ষোভ, বিক্ষোভ, রক্তের দাগ এখনো শুকায়নি। হ্যাঁ, কিন্তু যারা নিরপরাধ রয়েছেন, সাধারণ কর্মীরা, সমর্থকরা, তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদেরকে যেন কোনো হুমকি টুমকি না দেয়। যে ডেভিল হান্ট নিয়ে আর একটা শুরু হয়েছে এখানে, জানেন যে মামলা বাণিজ্য হচ্ছে, তারপরে আপনার এই জামিন বাণিজ্য হচ্ছে, তারপরে আমাদের পুলিশরাও নানানভাবে হয়রানি করে। হ্যাঁ, এগুলো বন্ধ করা উচিত। একটা সমাজের মধ্যে যদি একটা আতঙ্ক সৃষ্টি হয়, তাহলে তো আমার নির্বাচনটা তো সুন্দর হবে না।
একটু জানতে চাই জনাব সুব্রত চৌধুরী, ডেভিল হান্ট এর আগেও কিন্তু হান্ট 1 এখন হান্ট 2 এখন ফেজ 2 শুরু হয়েছে। তাহলে আমি একটু যদি জানতে চাই আপনার কাছে যে হান্ট 1 এর মূল্যায়নটা আপনার কাছে আসলে কি? হ্যাঁ, সেখানেও অনেক কিছু অতিরিক্ত করেছে, বাড়াবাড়ি করেছে। তো তখন আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনি ফার্স্ট ফেজে যা করেছেন, সেকেন্ড ফেজে এটা যেন আর না করেন। তারপরেও যারা গুপ্তভাবে থেকে কাজ করতেছে, যারা দিল্লিতে বসে আছে, নানা রকম টেলিফোনিক এতে দিক নির্দেশনা দিচ্ছে, হ্যাঁ, হত্যাকাণ্ড করারও উৎসাহিত করতেছে, তারপরে জ্বালানো পোড়ানো এগুলোর উৎসাহিত করতেছে, হ্যাঁ, এমনকি হাদিকে যারা হত্যা করলো তারাও নাকি আওয়ামী ঘটনার সাথে সম্পৃক্ত। সম্প্রতি আওয়ামী লীগের একজন শীর্ষ রাজনৈতিক নেতা তিনি এক ফেসবুক পোস্টে বলেছেন যে এনসিপির যে তরুণ নেতা রয়েছেন, তরুণ নেতারা যারা রয়েছেন তাদেরও টার্গেট করা হবে। হ্যাঁ, তাহলে এই ভয় থেকে, সেই নিরাপত্তা থেকে কি জামায়াতের সাথে জোট করছে এনসিপি? না 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 না, আর তাদের নিরাপত্তা তো যথেষ্ট দেওয়া হয়েছে, রাষ্ট্র দিয়েছে না, সামনে হয়তো আরও দেবে। এনসিপি তো ওইভাবে গানম্যান নিয়োগ দেওয়ারও, হ্যাঁ, সেগুলো শুধু নেতাদের দিলে হবে না। আমি বলছি সকল মানুষের জন্য তো নিরাপত্তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের। সুতরাং রাজনৈতিক অঙ্গনে কিছু খুন খারাপি হবে এগুলো তো আমরা আগে থেকেই জানি। এবং যারা পলাতক আওয়ামী লীগ, তারা বিভিন্ন দেশে বসে প্রত্যেক দিনে বিভিন্ন রকম পরিকল্পনা, এমনকি তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। তো সেই জায়গায় আমরা রাজনৈতিক দল এবং সরকার সকল মানুষের নিরাপত্তা বিধান করবে এবং সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন যাতে হয় সেই জন্য সকলেরই এখানে অংশগ্রহণ থাকতে হবে। আমরা যদি মনে করি যে না ঠিক আছে, একটি রাজনীতির উপর দলন পীড়ন চলছে, আমি একটু চুপ করে থাকলাম, এটা তো আমরা চাই না। 24 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেখান থেকে বেরিয়েছি, তো বেরোলে পরে আবার কেন আমরা সেই জায়গায় চলে যাব? সুতরাং আমার কথা হচ্ছে কোনো ধরনের ভয়ভীতি করা যাবে না। এবং যেগুলো অন্যায় অবিচার হচ্ছে, বাড়িঘর পুরানো শুরু হয়েছে আবার, আপনাদের মিডিয়ার উপর আক্রমণ হয়েছে, সাংস্কৃতিক জগতের উপর, আর বাউলদের উপর আক্রমণ। হোয়াট ইজ দিস? এটা কি বাংলাদেশ? আপনি সব জায়গায়, সেই দিন দেখলাম ফরিদপুরে জেমসের কনসার্ট পার্টির উপর হামলা হয়ে গেল, যে কারণেই হচ্ছে। আমাদের এই যে হোলি ক্রস কলেজের 75তম বার্ষিকী পালন হচ্ছে, সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। তার মানে কি একটা অপশক্তি এখানে কাজ করতেছে। আমি ওই জন্য বলেছি, যারা এই সমস্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়টা আমরা জানতে চাই। এমনি তো কতগুলো কি বলে ওটাকে, বেআইনি সংগঠন আছে, তাই না, হাটজাকল আরও কী কী আছে না, কিন্তু আমাদের সাথে চলাফেরা করে বিভিন্ন সংগঠনের সাথে আছে, তারা এইসব অপকর্মে লিপ্ত হচ্ছে। আমার তো মনে হয় একটি শক্তি রাজনৈতিক প্রশ্রয়ে এই কাজগুলো করছে। এবং যারা চায় না বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হোক, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা দ্রুততম সময়ে উত্তরণ ঘটাই, এটা বাধাগ্রস্ত করার জন্য উপদেষ্টাদের মধ্যে কেউ আছে, প্রশাসনে আছে, আইনশৃঙ্খলা বাহিনীতে আছে, এগুলো চিহ্নিত করা দরকার। আর মাত্র 1-2 মাসের মধ্যে আমাদের নির্বাচন হচ্ছে। তো আমি আশা করব যে পুলিশ যেন বাড়াবাড়ি না করে, ওইভাবে নেই বললেও চলে। হ্যাঁ, এবং এই যে ভোট কেন্দ্রে এখনই যদি আপনি ভয়ভীতি দেখানো শুরু করেন, আচ্ছা এর পাশাপাশি ধরেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা তো আরও ভীত সন্তুষ্ট। প্রত্যেক দিনে নানান রকম অত্যাচার হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, দীপু দাসকে কীভাবে মিথ্যা দিয়ে তার হত্যাকাণ্ড করলো, পুড়িয়ে দিল, আমাদের রাউজানে করলো ইত্যাদি শুরু হয়ে গেছে। তাইলে একটা সুকৌশলে একটা শক্তি সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। হতে পারে এখানে পলাতক গোষ্ঠীও আছে, অপশক্তিও আছে, এখন তো তাদের মধ্যে মিল হয়ে যাচ্ছে, তাই না? আমি আসবো আপনার কাছে আরও একবার। জনাব রফিক শিকদার, একটু আসতে চাই আপনার কাছে। সুব্রতদা যেটা বললেন যে একটি নির্বাচন ঘিরে একটি অপশক্তি এখন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, এই উৎসবমুখর নির্বাচনের কথা বলছে সিইসি, আর শেষ পর্যন্ত এই প্রশাসন দিয়ে উৎসবমুখর নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা? না, নির্বাচন তো উৎসবমুখর অবশ্যই হবে আনডাউটলি, কারণ সমগ্র বাংলাদেশের মানুষ নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ভোটাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। নির্বাচন কমিশন একাধিকবার বলেছে যে তারা সুষ্ঠুভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা বলেছেন, দেশে এবং বিদেশে গিয়েও বলেছেন
যে অতীতের যে কোনো মুহূর্তের চেয়েও ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। গর্ব করার মতো নির্বাচন হবে, এটা জি বলেছেন। এখন আমরাও বড় রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করি যে আমরা নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করব রাজনৈতিক দল হিসাবে, এবং সুষ্ঠু নির্বাচন যেন হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। এবং আপনি ভালো করেই জানেন যে সংবিধানেও 118 থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত যে স্পষ্টভাবে বলা আছে যে কোনভাবে নির্বাচন সুষ্ঠু হবে, কোন পদ্ধতিতে নির্বাচনগুলো ভোটাররা ভোট দিতে পারবে, কীভাবে নির্বাচন করলে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে, কোনভাবে নির্বাচন করলে নির্বিঘ্নে শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং অর্থবহ হবে, এবং কোনভাবে নির্বাচন করলে সবার কাছে গ্রহণযোগ্য হবে। সেই ধারাগুলো কিন্তু সংবিধানে যেমন আছে, সেগুলো বিগত দিনগুলোতে সরকারের অধীনে নির্বাচন করার কারণে সুষ্ঠুভাবে হয় নাই। সুতরাং এবার যেহেতু নির্বাচন কমিশন তাদের সেই এক্সারসাইজ করতে পারতেছে সেই সংবিধানটাকে, আমি বিশ্বাস করি যে নির্বাচন সুষ্ঠু হবে। মানে আপনি আশা প্রকাশ করছেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশঙ্কা করছেন যে আগামী নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র বা একটি দল বা একটি গোষ্ঠী। এখানে দুটি দিক। একটা হচ্ছে আপনি বললেন যে নির্বাচনের কথাটা বললেন, আমি তো সেটা বলেছি। আর নির্বাচনের আগে যে পরিস্থিতিগুলো, এগুলো আপনি দেখেছেন যে গত 15 বছর যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনগুলো হলো, এমনকি আপনার দিনের ভোট রাতে হয়েছে, কিংবা সকল রাজনৈতিক দল ছাড়া 2014 সালে হয়েছে, তারপরে আমিরামি নির্বাচন 24 সালের 5 জানুয়ারি হলো। সেই নির্বাচনগুলোতেও কিন্তু নির্বাচনের আগে কিন্তু দেশে কিন্তু নানান রকমের একটা ঝামেলা গেছে, খুব ছিল না। আর আজকে যেহেতু অনেক বছর পরে সুষ্ঠু একটা অবাধ নির্বাচন হতে যাচ্ছে, এখানে কিন্তু বিদেশি চক্র আছে যারা চায় না। এমনকি আমি বলবো যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা সুষ্ঠু অবাধ নির্বাচন নিজের দেশে করে, তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে। তারা গত 15 বছর আমাদের দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হোক সেই ব্যাপারে তারা কোনো কার্যকর ভূমিকা রাখে নাই। সুতরাং মহাসচিব যেটি বলেছেন, তিনি আশঙ্কা করেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে নানান রকমের ষড়যন্ত্র হচ্ছে, সেটি আমরাও আশঙ্কা করছি। এবং আমরা বলবো নির্বাচন কমিশনকে, একইভাবে সরকারকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, তারা যেন আরও বেশি সোচ্চার হয়। কোথাও কোথাও ভাঙচুর হয়, কোথাও কোথাও আপনার আগুন লাগাচ্ছে, পত্রিকা অফিসে আগুন লাগাচ্ছে, এগুলো কিন্তু নির্বাচনকে বন্ধ করার জন্য বা বানচাল করার জন্য একটা ষড়যন্ত্র বলে আমরা এখন মনে করছি। তবে এটাও ঠিক যে এগুলো কিন্তু কখনো কখনো নির্বাচন ছাড়াও কিন্তু আমাদের এই ক্ষুদ্র দেশে কিন্তু অনেক সময় হয়ে যায়। কিন্তু এখন যেহেতু সামনে নির্বাচন আছে, যা কিছুই হবে আমরা ধরে নেব যেটা নির্বাচনকে কেন্দ্র করে। সুতরাং আমি বলবো যে কখনও নির্বাচনকে সামনে রেখে না, শুধু সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলাকে নিরাপদ রাখা, শান্ত রাখা, সমাজকে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমাজকে শান্তিপূর্ণভাবে একটা পরিস্থিতিতে রাখা, নিরাপদে রাখা। সুতরাং রাষ্ট্র দায়িত্ব পালন করবে, নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে, আমরা রাজনৈতিক দল আমাদের দায়িত্ব আমরা পালন করব। প্রত্যেকে যদি যার দায়িত্বটা ইতিবাচকভাবে পালন করি, তাহলে আমাদের নির্বাচন যেমন সুষ্ঠু হবে, একইভাবে দেশের প্রশ্ন যদি বলেন, প্রত্যেকে যার জায়গা থেকে যদি ইতিবাচক ভূমিকা পালন করি, দেশ সুন্দর হবে, দেশের আইনশৃঙ্খলার অবস্থান ভালো হবে, অর্থনৈতিক অবস্থা মজবুত হবে, গণতন্ত্র টেকসই হবে, গণতন্ত্র স্থিতিশীল হবে। এবং আমরা তো যাই করছি আজকে, নির্বাচনটা তো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। কারণ সুষ্ঠু নির্বাচন ছাড়া বা নির্বাচিত সরকার ছাড়া কখনো গণতন্ত্র মজবুত হয় না। সে কারণে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, এবং শুধু নির্বাচনের গণতন্ত্র না, প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে, যেগুলো আওয়ামী লীগ শেষ করে দিয়ে গিয়েছে বিগত 15 বছরে, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিমূলক অবস্থানে নিতে চাই। এবং সে কারণে আমরা বলবো যে এই নির্বাচনটি অতীতের যে কোনো মুহূর্তের চেয়েও অনেক চ্যালেঞ্জিং নির্বাচন। এবং নির্বাচনটি আমি বিশ্বাস করি যে এখানে যত ষড়যন্ত্রই হোক, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। এবং দলের মধ্যে দল ছাড়াছাড়ি হতে পারে, এক দল আরেক দলে যেতে পারে, আরেক দল করে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনমুখী দেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। এবং এটা কেউ, আল্লাহ ছাড়া এই নির্বাচনকে কেউ থামায় রাখতে পারবে না। ধন্যবাদ। এবং সঠিক সময় নির্বাচন হবে এবং একটু সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আরেকটা কথা বলে আমি আপনার সাথে শেষ করি, যে আরেকটি জিনিস আপনাদের শেষ করি, যে এই যে আমাদের প্রতিভাবান তারেক সাহেব নেতা, তিনি দেখেন যে তিনি দেশে এসে তিনি পরের দিন তিনি ছুটে গেছেন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে জিয়ারত করতে 17 বছর পরে। তারপরে তিনি গিয়েছেন আপনার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তারপরের দিন চলে গেছেন তিনি শহীদ ওসমান শ্রদ্ধা জানিয়ে, এবং সেখানে তিনি জিয়া উদ্যানে গিয়েছেন। সেখান থেকে পরের দিন তিনি গিয়েছেন ওসমান হাদির কবরে গিয়েছেন। পরের দিন জিয়া রহমানের এবং কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পরের দিন 27 ডিসেম্বর জি 27 ডিসেম্বরে তিনি গিয়েছেন সেই ঢাকা কেন্দ্রীয় মসজিদে। আমি আসবো আপনার কাছে এই বিষয় নিয়ে, আমি আরো একবার আসবো। আমি এভাবে তিনি কিন্তু ওনার যে পদক্ষেপগুলো আমি বলবো ইতিবাচক। এবং
জনমুখী, কল্যাণমুখী। জি, আমি সুতরাং আমি আমি বিশ্বাস আমি করি আপনার কাছে যে এই এইভাবে আমরা বিষয়গুলো এগিয়ে যাব। জানতে আরো একবার আসবো। আমি সুব্রত দা, আমি আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো বলছিলেন যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়াটা একটি যথোপযোগ্য সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আপনি এটাও বলছিলেন যারা নিরপরাধ রয়েছেন তাদেরকে উচিত ছিল যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার। যদি জানতে চাই যে নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগের এই নিরপরাধ যারা রয়েছেন তারা যদি অংশ না নেন, তাহলে আন্তর্জাতিক যে পরিমণ্ডল রয়েছে সেখানে বর্তমান আগামী নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা নির্বাচন? না না, ভোটারদেরকে তার চিহ্নিত করা যাচ্ছে না যে এরা আওয়ামী লীগ ভোটার, এরা বিএনপির ভোটার। এটা জনগণ, নাগরিক। তো নাগরিক অধিকার তো তারা সেখানে ইয়ে করবে, ভোট দিতে যাবে না? অবশ্যই যাবে তারা। সুতরাং এখন সেটা নিয়ে এত সংঘাত আঘাত তো কোনো কারণ নেই। তবে হ্যাঁ, বাইরে যারা বসে আছে তারা নানা রকম উস্কানিমূলক তাদেরকে বলবে, বিরত রাখারও হয়তো চেষ্টা করবে। এমনকি বিভিন্ন ভোট কেন্দ্রে হামলা করতে পারে, প্রার্থীদের উপর হামলা করতে পারে, যেগুলো ইতিমধ্যে কিছু আলামত দেখেছি। মানে তো সরকার এবার আপনি ভোট কেন্দ্র দখলের বিষয়টা বা কেন্দ্র দখলের না না, আওয়ামী লীগের লোকজন তো আর ভোট কেন্দ্র দখল করতে আসবে না। সেটা তো রাজনৈতিক দল যারা পার্টিসিপেট করছে তারা। আর নির্বাচনকে ভণ্ডুল করার জন্য যদি পতিত স্বৈরাচারের কিছু দোসর এখানে থাকে, তারা যদি করতে পারে, তো এগুলো সরকার নিশ্চয়ই খুব তীক্ষ্ণ নজর রাখবে তাদের প্রতি। হ্যাঁ, শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তো পুরোপুরি এখানে আমাদের সেনাবাহিনী আছে, আমরা তাদের উপর আস্থাশীল। আমরা আশা করব যে অতীতের মতো না, সেনাবাহিনী বিগত দিনে আওয়ামী লীগের আমলে যা করেছে এগুলো গ্রহণযোগ্য ছিল না। এই জন্য আমরা তাদের উপর কিছুটা অনাস্থও এসে গেছিলো যে সেনাবাহিনী কীভাবে এই ধরনের অপকর্মে সম্পৃক্ত হয়। তবে বর্তমান যিনি সেনাপ্রধান, তার কথাবার্তা এবং চালচলনে আমরা বুঝি সেইবার সুষ্ঠু নির্বাচনের পক্ষে। এবং তিনি তো চেয়েছিলেন ডিসেম্বরের নির্বাচন। আমরাও বলেছিলাম রাজনৈতিক দল যে এই সরকার প্রলম্বিত করা সঠিক হবে না। আসলে তো কিছুই করতে পারে নাই অশ্বডিম্ব ছাড়া 17 মাসে। আমাদের অর্থনীতিকে পঙ্গু ছিল, সেটাকে উদ্ধার করতে পেরেছে। আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা হয়তো করেছে, আরও করতে হবে তাদেরকে। তাদের মূল দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নেব। সেই জন্য আমরা অপেক্ষা করছি যে আপাতত তুমি 12 তারিখের কে কেন্দ্র করে যা কিছু করণীয় তাই করো। আর বড় কাজে তোমাদের হাত দেওয়ার দরকার নাই। এই তুমি এই বন্ধ দিয়ে দিচ্ছ, এটা করছো, ওইটা করছো, চুক্তি করছো, এগুলো তো তোমার কাজ না, এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যদি আপনার কাছে একটু জানতে চাই যে 5 আগস্টের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছে, সে অস্ত্র উদ্ধার না করে সেগুলো তো পুরোপুরি উদ্ধার হয়নি। আশা করি নির্বাচন কেন্দ্রিক তো আবার অস্ত্র উদ্ধার শুরু হবে, সেটা করবে। তো আমার মনে হয় ইতিমধ্যে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে, হ্যাঁ, সেটার প্রতি নজর দেওয়া উচিত। সকলেরই নজর দেওয়া উচিত, যারা যে দায়িত্বে আছেন। সেখান থেকে আপনারা রাষ্ট্রের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা, শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসেন, মানুষের মনে যেন স্বস্তি ফিরে আসে, জানমালের যেন ক্ষতি না হয়। এবং যে কোনো আক্রমণগুলো, হিংসাত্মক আক্রমণগুলো থামাইতে হবে। আক্রমণ হওয়ার পরে গিয়ে আপনি কান্নাকাটি করে আরে সরকারের কাছকে বিবৃতি দেব। আমরা রাজনৈতিক দল বিবৃতি দিই, সরকারও দেখি এখন বিবৃতি দেওয়া শুরু করেছে। সরকারের তো উচিত হচ্ছে যে কঠোর স্টেপ নেওয়া, ঘটনা ঘটার আগেই সেখানে দ্রুত ছুটে যাব। এবং যারা ঘটনার সাথে সম্পৃক্ত, সরকার ব্যর্থ কিনা? পুরোপুরি ব্যর্থ। এবং এই ঘটনার সাথে পেছনে যারা যোগানদাতা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুতরাং এগুলো না করলে পরে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবে। আশা করি সরকার বিষয় নিয়ে একটু জানতে চাই যে এই যে আপনি যেটা বলছেন যে সরকারের কাছকে শুধু বিবৃতি দেয়া, তাদের কাজ যথাসময় অ্যাকশনে যাব। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার 12 ঘন্টারও বেশি সময় আগুন জ্বলেছে। যখন মিছিল নিয়ে যাচ্ছে শাহবাগ থেকে, তখন সময় ছিল না? তখন কেন ওখানে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে যায় নাই? একটার পর একটা ঘটনা ঘটছে, ওনারা থামসা দেখতেছে। এগুলো তো হইতে পারে না। আবার ঘটনা ঘটার পরে উনি কান্নাকাটি করতেছে, প্রধান উপদেষ্টা। এগুলো তো ওইসব মায়া কান্না করে তো লাভ নাই। আপনি তো পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই সমস্ত সংগঠনের উপর আক্রমণকে আপনি সঠিকভাবে করতে পারেন, রক্ষা করতে পারেন নাই। সুতরাং আমি মনে করব শুধু প্রতিষ্ঠান না, যে কোনো ব্যক্তির উপর হামলা, সে যেই দলেরই হোক, যে মতেরই হোক, যে পথেরই হোক, কোনো হত্যাকাণ্ড যেন বাংলাদেশে আর না হয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের, আদিবাসী, সকলেরই সমান অধিকার আছে রাষ্ট্রের সুরক্ষা পাওয়া, সেটা আমরা চাই। একটু জানতে চাই আপনার কাছে, এনসিপি এবং জামাতে যে জোট হয়েছে, সেই 10 দলীয় জোটে এলডিপি কর্নেল অলি আহমেদ তিনিও কিন্তু
যুক্ত হয়েছেন, একজন বীর মুক্তিযোদ্ধা আর যুক্ত হওয়ার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করবেন? না দেখুন, উনি তো আমার তো একই এলাকার, তো ওনার সাথে আমাদের সম্পর্কও ভালো। উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রামেই উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশাপাশি উনি ছিলেন। কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখি ওনার মধ্যে একটা অস্থিরতা। উনি কেন বিএনপি থেকে বেরিয়ে গেছিল সেই হিসাব ঠিক আছে আমাদের কিন্তু কর্তব্য। তিনি যখন বেরিয়ে গিয়েছিলেন তখন জামাতের সাথে বিএনপি জোট হওয়ার কারণে কিন্তু তিনি প্রতিবাদ উনি করেছেন। বলেছেন, কিন্তু উনি যা করেছেন পরে তো উনিই স্বীকার করেছেন যে বিকল্প ধারার সাথে মিলেমিশে যা করতে গেছিল, এই কাজটা সঠিক হয় নাই। উনি তো মাহিকে অনেক সময় দেখেছি ইয়ে করে, দোষারোপ করে। তো যাই হোক, এখন তো একটা ভালো অবস্থানের মধ্যে আমরা চলছিলাম। যুগপৎ আন্দোলনে আমরা একসাথে ছিলাম, তিনিও ছিল। জি, যুগপৎ খুব আন্দোলনে ভালো একটা বিএনপির সাথে পরিবেশ ছিল। ছিলেন, জি। এখন সিট বাগাবাগি নিয়ে ওনার সাথে মহাসচিবের কি হয়েছে সেটা আমরা জানি না। উনি এলডিপি ছাতা মার্কা নিয়ে করতো, মহাসচিবও করতো, তো উনি ওনার মহাসচিবকে ধরে রাখতে পারেন নাই কেন? সেটা আরেকজন আছে সেলিম, সেও একটা এলডিপি করে বসেছিল। আচ্ছা যাই হোক, সে তো শেষ মুহূর্তে এলডিপি, তার এলডিপি বিলুপ্ত করে ধানের শেষে গেল। তো তুমি ছাতা নিয়ে করতা, অথবা যদি তুমি এরে সামলাইতে না পারো রেদওয়ান সাহেবকে, ঠিক আছে, রেদওয়ান সাহেব তার নিজস্ব ইয়েটার স্ট্যান্ডটা নিয়েছে। তুমি কেন আবার গিয়ে জামাতের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। জি, যাবার আগে ওলি আহমদের মতো লোক গিয়ে এখন জামাতের সাথে নির্বাচনী জোট করবে এবং জামাতের 71-এর ভূমিকাকে উনি লিগ্যালাইজ করবে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। কারণ উনি এদের বিরুদ্ধে অনেক কথা বলেছে এবং মুক্তিযুদ্ধের থেকে উনি সব কিছুই জামাতের ভূমিকা দেখে, আলবদর, আলসামস, রাজাকার, আমাদের ঘরে ঘরে যে গেল পাক সেনারা, এরাই তো নিয়ে গেছে, জামাতের লোকজনই তো নিয়ে গেছে। এবং তারা জামাত তো ক্ষমতার অংশীদারিত্ব ছিল তখন, 2জন এমপি মন্ত্রী ছিল। জানার পরেও যদি উনি ভেবে যায় নির্বাচনী জোট এবং সমঝোতার যে রাজনীতি, এতে এনসিপি এবং এই যে কর্নেল অলি আহমেদের এলডিপি কতটুকু লাভবান হতে পারে? আমার তো মনে হয় দিন শেষে তারা নিজেদেরও ক্ষতি করলো, জাতি হিসাবে আমাদের কাছে তাদের এই কার্যকলাপগুলো অগ্রহণযোগ্য হয়ে গেছে। ব্যক্তি হিসাবে হয়েছে, তাদের দল হিসাবে হয়েছে। যে দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই দিক থেকে দেশের তাদের বিচ্যুতি হয়েছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে জনাব রফিক শিকদার। যাবার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই, তারেক রহমান তো বলেছিলেন যে তার ভাষণে তার একটি প্ল্যান আছে। বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্ল্যান বাস্তবায়ন কতটা সম্ভব বলে আপনি মনে করেন? অবশ্যই চ্যালেঞ্জিং। তারপর আমি বলবো যে আই হ্যাভ এ প্ল্যান। উনি যে বক্তব্যটি দিয়েছেন ঐতিহাসিক 300 ফিটের জনসভাতে, বিশাল জনসমাবেশে সমগ্র বাংলাদেশ সেদিন দেখেছে। আমি বিশ্বাস করি যে সেই প্রত্যয় এবং প্রতিশ্রুতি তিনি এগিয়ে নিয়ে যাবেন সকল জনগণকে নিয়ে, সকল রাজনৈতিক দলকে নিয়ে। এবং আমি একটা সম্ভাবনা, অমিত সম্ভাবনার এই বাংলাদেশে আমি বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গুম খুন মুক্ত একটি নিরাপদ বাসভূমি প্রতিষ্ঠা হবে এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে তিনি যে 31 দফা প্রণয়ন করেছেন এবং সেই 31 দফা গ্রাম বাংলা মানুষের কাছে পৌঁছে গেছে, সেটার ভিত্তিতে জনগণ আগামী দিনে বিএনপিকে দানের শীর্ষে ভোট দিবে এবং ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে সুশাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেবেন। এবং আপনি জানেন যে বিএনপি ইতিপূর্বেও যতবারই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, দেশ এবং গণতন্ত্রের জন্য বিএনপি নিরলসভাবে কাজ করেছে এবং অতীতের যে কোনো সময়ের চেয়েও আমি বলবো যে বিএনপি আজকে অনেক বেশি সুসংহত এবং সুসংগঠিত। সুতরাং আমি বলবো যে এই বিএনপি এবং আরও যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে রাজপথে, সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব দ্রুতগতিতে। এবং আমাদের যে সময়টা আছে আমরা বলবো যে এই সময়টা আমাদের খুবই কম সময়। 5 বছর যে নির্বাচনের 5 বছরের জন্য ম্যান্ডেট দেওয়া হয়, এই 5 বছর কিন্তু দেখতে দেখতে চলে যায়। সেই জন্য আমি দেখছি যে তারেক রহমান সাহেব প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন কে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং তিনি দেশে এসে যেখানে আমরা জার্নি করে এসে রেস্ট নেই, ঘুমিয়ে থাকি, বসে থাকি, সেখানে তিনি এসে আমি দেখলাম যে একদিনের জন্য তিনি বসে নেই, তিনি কাজ করে যাচ্ছেন। আজকে তিনি নয়াপল্টন কার্যালয়ে চলে গেছেন, তিনি ওনার শ্বশুরের কবর
কবর জিয়ারত করেছেন, ছোট ভাই আরাফাত কোকোর কবর জিয়ারত করেছেন, এমনিভাবে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষকের মাজারে গেছেন এবং সাভার কেন্দ্রীয় স্মৃতিসৌধে সেখানে বীর শহীদদের শ্রদ্ধা এবং ভালোবাসা তিনি সিক্ত করেছেন। এমনিভাবে আমি দেখছি যে সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি তিনি শ্রদ্ধা পরে বক্তব্য রেখেছেন এবং তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না। সে কারণে যার মধ্যে কোনো প্রতিহিংসা রাজনীতি নেই এবং রাজনীতি করবে রাজনীতিবিদরা এবং ব্রড মাইন্ডেড থাকতে হয়। তারেক রহমানের বিশাল হৃদয়ের অধিকারী, এই বিশাল হৃদয়ের অধিকারী তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু আরেকটু জানতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুব্রতদার কাছে যে প্রশ্নটা ছিল একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে এলডিপি এবং এনসিপি যে নির্বাচনী জোট করেছেন, 10 দলীয় জোটে ঢুকেছেন জামাতের সাথে, সেদিক থেকে এনসিপি এবং এলডিপির ভবিষ্যৎ আসলে আপনার চোখে কেমন বা কি দেখছেন আপনি? এলডিপির যিনি প্রতিষ্ঠাতা কর্নেল ওলি আহমেদ সাহেব, তিনি একজন বিজ্ঞ একজন রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা বটে। তিনি আমাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে তিনি কেন ওনার এই জায়গা থেকে তাদের সাথে গেছেন এটা আমরা জানি না। আর আমরা বিশ্বাস করি যে এই রাজনীতির নির্বাচনের রাজনীতিতে মানুষ পরিবর্তন করে, যার যা সুবিধা মতো দল বা জোট পরিবর্তন করে থাকে, সেরকম কোনো কারণে তিনি পরিবর্তন করেছেন কিনা আমি জানি না। আর এনসিপি যে সংগঠনটা মাত্র একটা নতুন একটা নবীন সংগঠন এবং এটা যারা আছে সংগঠনের সাথে জড়িত তাদেরকে আমরা যতখানি দেখেছি এই পর্যন্ত তাদের মধ্যে পরিপক্কতা খুব বেশি আসে নাই, কারণ তাদের রাজনীতির অভিজ্ঞতা তো কম। তারা জুলাই অগাস্টে বিপ্লব সংগ্রাম করেছে, এরকম জুলাই অগাস্টে কিন্তু সংগ্রামের মধ্যে আমার ছেলেমেয়েরাও অংশগ্রহণ করেছে, সমগ্র দেশের সন্তানেরা করেছে। আমরা তো 17 বছর সংগ্রাম করেছি ফেসিবাদ বিরোধী, সুতরাং তাদের অর্জনটাকে আমরা ছোটো করে দেখছি না। কিন্তু তাদের কথাবার্তা যেরকম তারা বলে থাকে কখনো কখনো টেলিভিশনের সামনে এসে বা সভা সমাবেশে, এগুলো আপনার শিশু সুলভ কথাবার্তা। সেই জন্য আমি বলবো যে তাদের অনেক সময় সামনে আছে, তাদের নিজেদেরকে শুদ্ধ করে পরিশুদ্ধ করে তারা তাদের বক্তব্য থাকবে। যে দেখেন বিএনপিকে, তারেক রহমানকে, জিয়াউর রহমানকে নিয়েও কিন্তু বিগত দিনগুলোতে কাউকে কাউকে দেখেছি মানে অকাট্য ভাষায় কথা বলেছে, যে যেভাবে পেরেছে। বিএনপি বা তারেক রহমান কিন্তু এটার জবাব সেভাবে দেন নাই, আমরা সেটা দিতে চাই না। বিএনপি অবিচল পিঙ্গলক্ষের মতো আমরা দাঁড়িয়ে আছি একটা মহিরুয়ের মতো বড় সংগঠন হিসাবে। সুতরাং আমরা বিশ্বাস করি যে বড় সংগঠনে বড় গাছে যেমন বাতাস লাগে বেশি, বড় সংগঠনের মধ্যে সংগঠনের সমালোচনা করবে, সমালোচনা করাটা বিরোধী। কিন্তু যে যেভাবে পেরেছে সেভাবে চেষ্টা করেছে। জনগণকে বিশ্বাস করেছে? জনগণ বিশ্বাস করে নাই। জনগণ কোনটা বিশ্বাস করেছে? তারেক রহমান সাহেব যেদিন 25 ডিসেম্বরে বিমানবন্দরে এসে নেমেছেন, সমগ্র বাংলাদেশ জেগে উঠেছে, প্রাণবন্ত হয়েছে, সেটাকে জনগণ বিশ্বাস করেছে। সে কারণে আজকে নিন্দুকেরা তারা প্রতিহত হয়েছে এবং জনসভার মধ্য দিয়ে, জনসম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপি এগিয়ে চলেছে এবং এগিয়ে চলবে। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।